বর্ষার বান্ধবী সোনিয়ার বিয়ে ঠিক হয়েছিল আর লাভ ম্যারেজ করার জন্য সোনিয়া খুবই খুশি ছিল। সে বলল, সত্যি রে বর্ষা, আমি ভীষণ খুশি যে আমার লাভ ম্যারেজ করার স্বপ্ন সত্যি হচ্ছে। ভালোবাসার মানুষকে আমি 7 জন্মের জন্য পাবো। কত মানুষ আছে যারা ভালোবাসা পেতে চায়, কিন্তু সবাই তো আর সত্যিকারের ভালোবাসা পায় না। আমার মনে হয় লাভ ম্যারেজ হলো সব থেকে ভালো, কারণ দুজনই দুজনকে চেনে জানে, একে অপরের সঙ্গে সব কথা শেয়ার করে। আর এইরকম একজন মানুষের সঙ্গে সংসার করা তো খুবই সহজ ব্যাপার, যে আমাকে চেনে, যাকে আমি চিনি। তাই তো আমি চেয়েছিলাম তুইও লাভ ম্যারেজ কর, কিন্তু সেটা তো আর হয়েছে। এখন তোকে অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে। সোনিয়া, তুই তো জানিস অমিতকে আমি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ছেড়ে বিদেশে গিয়ে একটা মেয়েকে বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে। আমার ভালোবাসা থেকে ভরসা উঠে গেছে। এখন বাবা মা যার সঙ্গে বিয়ে দেবে তাকেই বিয়ে করব। হ্যাঁ, এখন তো না চাইলেও তোকে অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে। চল আমি আসছি, বিয়ের অনেক কিছু জোগাড় করার আছে। সাহিলের সঙ্গে মার্কেটেও যাব। লাভ ম্যারেজের খুশি সোনিয়া চোখে মুখে দেখা যাচ্ছিল। সেখানে বর্ষা একটু দুঃখিত ছিল, কারণ সেও তো চাইতো লাভ ম্যারেজ করতে, কিন্তু তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যাওয়াতে অ্যারেঞ্জ ম্যারেজের লাইফ নিয়ে সে খুবই চিন্তিত ছিল। আর কিছুদিন পর সোনিয়ার বিয়ে হয়ে যায় আর বর্ষার সম্বন্ধ পাকা হয়ে যায়। নিখিল খুবই ভালো ছেলে, খুব পরিশ্রমী। কাপড়ের শোরুমটা ও তো একাই চালায়। আমাদের বর্ষা খুব সৌভাগ্যবতী যে ও নিখিলকে পেয়েছে। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু পুরোহিত মশাই বলল আগামী 15 দিনের মধ্যে বিয়ে না দিলে আগামী 2 বছরের মধ্যে কোনো শুভ দিন নেই বিয়ে দেওয়ার, বুঝলে? 15 দিন পরেই বিয়ের কথা শুনে বর্ষা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ সে তো নিখিলকে ভালো করে চিনতই না, তাদের মধ্যে ভালো করে কথাও হয়নি। সরি রে, আমি তখন তোর ফোনটা ধরতে পারিনি। আসলে কি হয়েছে বলতো, সাহিল আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দিয়েছে, তাই আমাকে বলল আগে এগুলো খাবে, তারপর ফোনে কথা বলবে। এখন বড় ব্রেকফাস্ট বানিয়ে দিলে কোন বউটা চাইবে না বলতো আরাম করে খেতে? তুই ফোন করেছিলি কেন রে? সব ঠিক আছে তো? সোনিয়া, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 15 দিন পরেই আমার বিয়ে। কি? 15 দিন পরেই তোর বিয়ে? কিন্তু তুই তো ছেলেটাকে ভালো করে চিনিসও না। নিখিলের সঙ্গে কথা হয়েছে কি? ওই আমাকে দেখতে এসে একটু কথা হয়েছিল। আর হ্যাঁ, আজকে আমাকে বাইরে দেখা করতে বলেছে, তাই বেরোবো আজকে, গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি আর কি বলবো, তোকে তো অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে। দেখ কি হয়। আমি তো বলবো লাভ ম্যারেজ হলো বেস্ট। তুই দেখ আমি কত খুশি, সাহিল আমার কত খেয়াল রাখে, কোনো কিছুর কমতি রাখে না, আমাকে খুব ভালোবাসে। তবে তুই যখন অ্যারেঞ্জ ম্যারেজ করছিস তাহলে তো বলবো ওটাও ভালোই হোক। সোনিয়ার এইসব কথা শুনে বর্ষা আরও চিন্তায় পড়ে যায়। ওই দিন নিখিল বর্ষাকে নিয়ে সবার আগে মন্দিরে যায় আর তারপরে যায় রেস্টুরেন্টে। আচ্ছা, তুমি খেতে কি ভালোবাসো? আমরা অর্ডার করে দিই? আপনার যা পছন্দ অর্ডার করে দিন, আমি ওখান থেকে একটু খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করে দিচ্ছি। আমি একটু হ্যান্ড ওয়াশ করে আসছি। লাভ ম্যারেজ হলে আমার পছন্দের খাবার অর্ডার হতো, একবার বললাম আর তাতেই রাজি হয়ে গেল, নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার করছে। এরপর বর্ষা হাত ধুতে চলে যায়, আর কিছুক্ষণ পর ফিরে এসে সে তো অবাক হয়ে যায়, কারণ খাবার টেবিলে সব বর্ষার পছন্দেরই খাবার রাখা ছিল। আরে এগুলো তো সব আমার পছন্দের খাবার, এগুলো আপনারও পছন্দ? না, এতদিন ছিল না, তবে আজ থেকে তোমার যা পছন্দ তাই আমার। আমি তোমার মাকে ফোন করে জেনে নিয়েছিলাম যে তুমি কি কি খেতে ভালোবাসো। আমি এটাও জানলাম যে তোমার সফটি খেতেও খুব ভালো লাগে। আমরা রাস্তাতে ওটাও খেয়ে নেবো, ঠিক আছে? আর ফুচকাও, একটা ফেমাস জায়গা আছে, ওখান থেকে খাবো। টক জল দিয়ে খাবো? হ্যাঁ হ্যাঁ, বেশি করে টক দিয়ে। চলো আমিও 2-3টে খেয়ে নেব। আচ্ছা বর্ষা, আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলো। এই তোমার কি কি ভালো লাগে, কি কি ভালো লাগে না। দেখো বর্ষা, আমি চাই সব রকমভাবে তোমাকে খুশি রাখতে। আমি চাই আমার দিক থেকে যাতে কোনো কমতি না থাকে। তুমি যদি আমার জন্য বেস্ট ওয়াইফ হও, তো আমি কি তোমার জন্য বেস্ট হাজব্যান্ড হব না? বর্ষা তো এটা স্বপ্নেও ভাবতে পারেনি যে নিখিল তাকে এতটা ভালোবাসবে, তাই সে টেনশন ফ্রি হয়ে নিখিলের সঙ্গে সেদিন খুব আনন্দ করে। নিখিল কোনো কিছুরই কোনো অভাব রাখেনি, আর বিয়ের শপিংও তারা দুজনে একসঙ্গেই করতে গিয়েছিল। আর কিছুদিন পর দুজনের বিয়ে হয়ে গেলে বিয়ের পর বর্ষা বাড়ির সমস্ত দায়িত্ব খুব ভালো করেই সামলাচ্ছিল। বর্ষা খুব ভালো ভালো রান্না করে তার বরকে খাওয়াচ্ছিল। অন্যদিকে সোনিয়া রান্না করতে না জানলেও সেও ধীরে ধীরে তার শাশুড়ির থেকে রান্না করা শিখে নেয়।
আর একই কালচারের পরিবারে বিয়ে হওয়াতে বর্ষা বাড়ির সমস্ত কালচার খুব তাড়াতাড়ি শিখে নিয়েছিল। আজকে পুজোর সমস্ত জোগাড় বর্ষা বৌমা করেছে, আমাকে তো হাতই দিতে হয়নি, একাই সামলিয়েছে। অন্যদিকে সোনিয়া ইন্টারকাস্ট ম্যারেজ করেছিল বলে তার শ্বশুরবাড়ির কালচার শিখতে তার বেশ কিছু সময় লাগছিল, তাই ফ্যামিলিতে অ্যাডজাস্ট করতেও সোনিয়ার অনেকটা সময় লেগেছিল। একদিন বর্ষা আর নিখিল একটি বিয়েবাড়ি এসেছিল, যেখানে সোনিয়া আর সাহিলও এসেছিল। আর সোনিয়া দেখল যে পুরো বিয়েবাড়িতে নিখিল বর্ষার খুবই খেয়াল রাখছে, তার সমস্ত কথা মানছে। আর এইসব দেখেই সোনিয়া আর বর্ষার এই ভুল ধারণাটা ভেঙে গিয়েছিল যে লাভ ম্যারেজে আমরা ভালোবাসা পাই, অ্যারেঞ্জ ম্যারেজ করলে সেটা নাও হতে পারে। আসলে ম্যারেজ অ্যারেঞ্জ করে হোক কিংবা লাভ, আসল কথা তো পার্টনারকে নিয়ে। ছেলে মেয়ে দুজনের ভাবনা মিলে গেলে সম্পর্ক এমনিতেই সুন্দর হয়ে ওঠে, শুধু দরকার থাকে একে অপরকে ভালোবাসা আর বোঝাপড়া। ইন্দ্রপুরী নামের এক রাজ্যে ভানু নামের একটি ছেলে বাস করত। তার বয়স ছিল 20 বছর। তার পৃথিবীতে কেউ ছিল না। সে লোকেদের বাড়ির বাইরে থেকে আবর্জনার বস্তা তুলত, আর তার বিনিময়ে লোকেরা ওকে কিছু পয়সা দিত। এই দিয়ে সে তার জন্য দুমুঠো অন্নের জোগাড় করত। আর সে দুর্গা মায়ের খুব বড় ভক্ত ছিল, আর তাই দুর্গা মন্দিরের পুরোহিত তাকে খুব স্নেহ করতেন। এসো ভানু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই নিন ঠাকুরমশাই, আমি মা দুর্গার পুজোর জন্য প্রসাদের থালা নিয়ে এসেছি। ভানু রোজ মন্দিরে মায়ের জন্য ফল নিয়ে যেত, আর তারপরেই মায়ের পুজো শুরু হতো। ইন্দ্রপুরী রাজ্যের রাজার নাম ছিল ইন্দ্রপ্রতাপ, আর তার একমাত্র কন্যার নাম ছিল ইন্দুমতি। ইন্দুমতি দেখতে খুবই সুন্দরী ছিল, তাই রাজা ইন্দ্রপ্রতাপ তাকে রাজমহলের বাইরে যেতে নিষেধ করেছিলেন। ইন্দুমতি তার কক্ষের বারান্দায় বসে বাইরেটা দেখছিল আর ভাবছিল যে বাইরের পৃথিবীটা কত সুন্দর। বাবা তো আমাকে বাইরে বেরোতেই দেয় না, যদি আমি বাইরে যেতে পারতাম। একদিন রাজকুমারী ইন্দুমতি কাগজে কিছু লিখে তা বাইরে ছুঁড়ে ফেলে দিল, আর তারপর কাগজটি উড়ে গিয়ে ওই আবর্জনার স্তূপে পড়ল। আর ভানু সেটা দেখতে পেল। সে ওই কাগজটি তুলে নিয়ে পড়তে লাগলো। আমি রাজকুমারী ইন্দুমতি, এই রাজমহলে আমার কোনো বন্ধু নেই। যদি আমার কেউ বন্ধু হতে চাও তাহলে রাতে আমার প্রাসাদের বাইরে এসে দেখা করো। আমি তাকে একটা সোনার হার দেব। রাত্রিবেলা ভানু ইন্দুমতির মহলের বাইরে চলে এলো, কিন্তু ইন্দুমতির কক্ষটি দোতলায় ছিল। এই দেখে ভানু একটি দড়ির সাহায্যে দেওয়াল বেয়ে উঠে ইন্দুমতির কক্ষে চলে এলো। রাজকুমারী, আমি এসে গেছি। ইন্দুমতি খুব খুশি হলো। শেষ পর্যন্ত সে কথা বলার একজন সঙ্গী পেল। ওরা দুজন সারা রাত ধরে কথা বলতে লাগলো। তারপর ইন্দুমতি ভানুকে সোনার হার দিতে গেলে ভানু বলল, না রাজকুমারী, আমার টাকার আর সোনার কোনো দরকার নেই। আমার তো আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমার আপনাকে খুব পছন্দ রাজকুমারী। এই বলে ভানু সেখান থেকে চলে গেল। রাজকুমারী ইন্দুমতি ভানুকে ভালোবেসে ফেলেছিল। এরপর থেকে তারা দুজন প্রতি রাতেই দেখা করতে লাগলো। ওই দিনের পর থেকে ভানুকে প্রায়ই উদাস থাকতে দেখে মন্দিরের পুরোহিত ওকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভানু, আজকাল এত উদাস থাকো কেন? তখন ভানু তার আর রাজকুমারী ইন্দুমতির ব্যাপারে পুরোহিতকে সব জানালো। সব শুনে ভয় পেয়ে পুরোহিত ভানুকে বললেন, তুমি এ কি করলে ভানু? মহারাজ যে জানতে পারলে তোমায় মেরে ফেলবে বাবা। না ঠাকুরমশাই, কোনো চিন্তা নেই, রাজামশাই জানতেই পারবে না। কিন্তু ভানু এটা জানতো না যে তার ভাগ্যে কি লেখা আছে। ভানুর নিজের বলতে কিছু জমি ছিল, যা ছিল তার পৈতৃক সম্পত্তি। আর ওই জমিটাই ভানুর কাকা মদনলাল ছিনিয়ে নিতে চায়। তাই সে রোজ ভাবতে থাকে, ভানুর কোনো একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। যদি ও না থাকে এই জমি সব আমার। একদিন মদনলাল দেখল যে রাতের অন্ধকারে ভানু যেন কোথায় যাচ্ছে। মদনলাল ভানুর পিছু নিয়ে ওকে রাজকুমারীর কক্ষে যেতে দেখে ফেলল। আরে বাবারে, এই ভানুর বাচ্চা তো অনেক বড় হাত মেরেছে। তাই এখন এই কথাটা যে আমাকে মহারাজের কান অবধি পৌঁছাতেই হবে। পরের দিন মদনলাল রাজা ইন্দ্রপ্রতাপের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালো। সব শুনে রাজা ইন্দ্রপ্রতাপ রেগে আগুন হয়ে গেল। কি, একটা আবর্জনা কুড়ানো ছেলের এত বড় সাহস যে আমার মেয়েকে ফাঁসিয়েছে! আমি ওকে কেটে কুমিরদেরকে ভোজন করাবো।
হ্যাঁ মহারাজ, এটাই ঠিক হবে। ওই ভানু যে নিজের সীমা অতিক্রম করে গেছে, তাই ওকে যে শিক্ষা দিতেই হবে। মদনলাল খুব খুশি হয় আর তার চোখে লোভের চমক স্পষ্ট ফুটে ওঠে। রাতের বেলা ভানু যখন রাজকুমারী ইন্দুমতির রাজমহলে যাওয়ার জন্য বেরিয়েছিল আর ইন্দুমতিও তারই অপেক্ষা করছিল, ঠিক তখনই ও দড়ি বেয়ে উপরে উঠতে গেলে রাজার দ্বাররক্ষকরা ওকে ধরে ফেলে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। এখন তোকে আমরা মহারাজের কাছে নিয়ে যাব, চল। উপরে দাঁড়িয়ে রাজকুমারী ইন্দুমতি এইসব দেখে কাঁদতে লাগলো। আরে এবার কি হবে? আমার ভানুর সাথে ওই লোকগুলো কি করবে? ভানুকে মহারাজার কাছে নিয়ে যাওয়া হলো। মহারাজা ওকে দেখে বললেন, একে বেঁধে রাখো, কালকে সবার সামনে আমি একে কুমিরদেরকে খাওয়াবো, তাও আবার জ্যান্ত। ভানুকে কুমিরে ভরা একটি পুকুরের কাছে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হলো আর কুমিরেরা ভানুকে খাওয়ার অপেক্ষা করছিল। আর অন্যদিকে রাজকুমারী রাজার কাছে এসে কেঁদে বলল, বাবা, ভানুকে ছেড়ে দাও বাবা, আমরা যে একে অপরকে খুব ভালোবাসি বাবা। এই শুনে মহারাজা রেগে গিয়ে ইন্দুমতিকে কক্ষে বন্দি করে রাখলেন। কক্ষে বন্দি ইন্দুমতি কাঁদতে লাগলো আর তখনই একজন দাসী এসে তার কক্ষের দ্বার খুলে দিল। এই দাসীটি ছিল ভানুর গ্রামের আর সে ভানুকে খুব স্নেহ করত। ইন্দুমতি দৌড়ে ভানুর কাছে গিয়ে তার বন্ধন খুলে দিল আর তারপর তারা দুজন সেখান থেকে পালিয়ে গেল। দুজনে দৌড়তে দৌড়তে দুর্গা মন্দিরে এসে পড়ল। ওদের দুজনকে দেখে পুরোহিত খুব ভয় পেয়ে গেলেন। আরে তোমরা দুজন এখানে? মহারাজ জানতে পারলে যে অনর্থ হয়ে যাবে। ঠাকুরমশাই, শুধু আপনি আমাদের দুজনের বিয়েটা করিয়ে দিন, আর তারপর আমরা এখান থেকে পালিয়ে যাব। কিন্তু তোমরা পৃথিবীর যে প্রান্তেই যাও না কেন, মহারাজ ঠিকই তোমাদের খুঁজে বার করবে। তখন কি হবে তোমাদের? তবে আপনি আমাদের দুজনকে এই পৃথিবীর বাইরেই পাঠিয়ে দিন, যেখানে আমরা ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। পুরোহিত কিছু একটা ভেবে বললেন, এই কাজ তো শুধুমাত্র দুর্গামাই করতে পারে, তাই তোমরা দুজন মা দুর্গার কাছে প্রার্থনা করো। মা দুর্গা তোমাদের প্রার্থনা নিশ্চয়ই শুনবেন। দুজনেই চোখে অশ্রু নিয়ে মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো। মা দুর্গা, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিচ্ছু চাইনি, কিন্তু আজ চাইছি আমার ভালোবাসার ভিক্ষে। আর মা, দয়া করে আমায় ফিরিয়ে দিও না। দুর্গা মা, যদি বাবা এটা জানতে পারেন যে আমরা এখানে আছি, তাহলে যে আমাদেরকে মেরে ফেলবেন। আপনি আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিন মা, আমাদের অন্য কোথাও পাঠিয়ে দিন। দুজনকে এইভাবে কাঁদতে দেখে মা আর থাকতে পারলেন না। তিনি মূর্তির বাইরে বেরিয়ে এসে বললেন, আমি জানি যে তোমরা একে অপরকে ভালোবাসো, তোমাদের ভালোবাসা পবিত্র, তাই আমি তোমাদের দুজনকে চাঁদে পাঠাবো। যাও, তোমরা সেখানে সুখে শান্তিতে জীবন কাটাও। এই বলে মা দুর্গা তার আশীর্বাদে ভরা হাতটি তুললে সেখান থেকে নির্গত আলোর ঝলকানির দ্বারা একটি চন্দ্রযান তৈরি হয়ে গেল। ওরা দুজন ওই চন্দ্রযানের সাহায্যে চাঁদে পৌঁছে গেল। চাঁদের মাটিতে পা রাখতেই ভানু ইন্দুমতির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিল আর ইন্দুমতি ভানুর পা ছুঁয়ে প্রণাম করে তাকে স্বামী হিসেবে স্বীকার করে নিল। এরপর ওরা চাঁদেই একটি ছোট্ট ঘর বানিয়ে সেখানেই থাকতে লাগলো। অন্যদিকে রাজা ইন্দ্রপ্রতাপ যখন জানতে পারলেন যে ওরা দুজন পালিয়ে গেছে আর ওদেরকে পালাতে পুরোহিত মশাই সাহায্য করেছেন, তখনই উনি রেগে মন্দিরে পৌঁছলেন। দুষ্ট পুরোহিত, আমি তোকে কিছুতেই ছাড়ব না। এই বলে মহারাজা পুরোহিতকে মারতে লাগলেন। আমায় মারবেন না মহারাজ, আমায় মারবেন না। কিন্তু মহারাজ ইন্দ্রপ্রতাপ যে ছেড়ে দেবার পাত্র ছিলেন না, তাই উনি পুরোহিতকে বন্দি করে নিলেন। এই দেখে মা দুর্গা রেগে স্বর্গলোক থেকেই বললেন, দুষ্ট রাজা, তুই তোর কর্মের শাস্তি অবশ্যই পাবি। পরের দিনই ইন্দ্রপুরের শত্রু রাজ্য ভবানীগড়ের রাজা ভবানী সিং নিজের সেনাবাহিনী নিয়ে ইন্দ্রপুরে আক্রমণ করে বসলেন। ইন্দ্রপ্রতাপ এই যুদ্ধে হেরে গেলেন আর রাজা ভবানী সিং তাকে তারই কক্ষে বন্দি করে রাখলেন। এরপর অনেক বছর কেটে গেলেও ইন্দ্রপ্রতাপ ওই পরাজয়টা মেনে নিতে পারলেন না। ওনার শরীর খারাপ হতে লাগলো আর উনি মনে মনে বললেন, আজ আমার কোনো উত্তরাধিকারী নেই, নয়তো আজ আমার এই অবস্থা হতো না। তখনই সেখানে পুরোহিত প্রকট হলেন আর ইন্দ্রপ্রতাপকে বললেন, চিন্তা করবেন না মহারাজ, আমার ওপর মা দুর্গার আশীর্বাদ আছে। আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। আমি শুধু আপনাকে এটা বলতে এসছি যে আপনার উত্তরাধিকারী আছে, আপনার জামাই, আর ও এখন চাঁদে আছে। একমাত্র ওই পারে আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে। এই শুনে ইন্দ্রপ্রতাপ কাঁদতে লাগলেন। ঠাকুরমশাই, আমি ওদের দুজনের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আমি ওদের দুজনকে আমার নিজের কাছে নিয়ে আসতে চাই। তখনই পুরোহিত
মা দুর্গার নাম নিলেন আর সেখানে একটি চন্দ্রযান প্রকট হয়ে গেল আর তারা দুজন ওতে চড়ে বসলেন। অন্যদিকে ভানু আর ইন্দুমতি চাঁদে খুব খুশি ছিল, কারণ তাদের যে একটি ছেলে হয়েছিল। ওরা দুজন ওদের ছেলেকে নিয়ে খেলছিল। এর মধ্যেই পুরোহিত আর ইন্দ্রপ্রতাপ চন্দ্রযানে করে চাঁদে এসে পৌঁছলেন। নিজের বাবাকে চন্দ্রযান থেকে নেমে আসতে দেখে ইন্দুমতি ভয় পেয়ে গেলে ইন্দ্রপ্রতাপ বললেন, ভয় পেও না মা, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। বাবা ভানু, তুমি আমায় ক্ষমা করে দিও বাবা, তুমিই আমার জামাই আর ইন্দ্রপ্রতাপ রাজ্যের পরবর্তী রাজা। এরপর ইন্দ্রপ্রতাপ সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানালেন আর তারপর 5 জনে মিলে চন্দ্রযানে চড়ে পৃথিবীতে চলে এলেন। পৃথিবীতে পৌঁছে ভানু একটা পরিকল্পনা করল আর রাতে সে অত্যাচারী রাজা ভবানী সিংহের কক্ষে পৌঁছে তাকে হত্যা করল। এইভাবেই ভানু ইন্দ্রপুরীকে অত্যাচারী রাজা ভবানী সিংহের হাত থেকে রক্ষা করল। মহারাজা ইন্দ্রপ্রতাপ ভানুকে ওই রাজ্যের রাজার পদ দিলেন আর রাজ্যের নামকরণ ইন্দ্রপুরী থেকে ভানুনগরে পরিবর্তিত হল। ভানু প্রথমে তার কাকাকে বন্দী করল আর তারপর তার রাজ্যে বড় একটি দুর্গা মায়ের মন্দির প্রতিষ্ঠা করল, যেখানে পুরোহিত মায়ের পূজা করতে লাগলেন আর রাজ্যের সবাই ভানুকে খুব ভালোবাসতে লাগলেন। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।